সব বিষয়ে হুটহাট রিয়াকশন করা বুদ্ধিমানের কাজ না। সময় নিন, একটু ঠান্ডা হন। সব রকমের ঘটনায় নিজেকে জড়াতে যাবেন না। আপনার ইমোশন কোন দিকে বেশি বা কোন ঘটনায় আপনি কিভাবে রিয়্যাক্ট করেন, এসব খুব ভালো করে জেনে ক্যালকুলেট করে এই ঘটনাগুলো ঘটানো হয় আপনার সাথে। কারোর পারপাস সার্ভ করার জন্য ইমোশনাল বোকা হবেন না, দয়া করে। আপনি মানুষটি কেমন, অন্ততপক্ষে আপনার আশেপাশে মানুষগুলো কিছুটা হলেও ধারণা রয়েছে। আর তাই তো আপনি কতটা ইমোশনাল ফুল সেটা জেনে বুঝে তারা বিভিন্ন কাজ বা ঘটনা ঘটিয়ে থাকে। সব কিছুতে রিয়্যাক্ট করা বোকামি হবে, কেননা আপনি রাগান্ত অবস্থায় যেই রিয়্যাক্টটা করবেন সেতে কিন্তু আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হবে না। তাই সবসময় রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত। নিজেকে ঠান্ডা হতে সময় দেওয়া উচিত। যে কোনো রান্না চলাকালীন অবস্থায় হুট করে যখন আমরা চুলাটা অফ করে দেই, তখন কিন্তু চুলার আশেপাশটা অটোমেটিক ঠান্ডাও হয়ে যায় না। আর যেই পাত্রে আপনি রান্না করছিলেন সেই কড়াইটিও তৎক্ষণাৎ ঠান্ডা হয় না। সেটি ঠান্ডা হতে অনেকটাই সময়ের প্রয়োজন। তাই সবসময়ই রাগান্বিত অবস্থায় ঠাস করে কোনো সিদ্ধান্ত নিতে হয় না, তাতে নিজেরই ক্ষতি হয়। বরং সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে যে কোনো বিষয় ঠান্ডা মাথায় হ্যান্ডেল করা। সব কিছুতে রিয়্যাক্ট না করে ভেবে চিন্তে ঠান্ডা মাথায় সব কিছু বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা? আশা করি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, দেশ কিংবা দেশের বাহিরে, সকলেই আল্লাহর রহমতে সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে এম মারফিস ডায়েরির পক্ষ থেকে আমি মারফি সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। প্লিজ যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ক্লিক করেছেন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। আজকের ভিডিওটি শুরু করেছি গত দিনের রাত থেকে। রাতেই মালাই পুডিংটি বানিয়ে এরপর সকালে আমি এটি মোল্ড আউট করব। আমি 2 লিটার দুধকে জাল করে প্রায় হাফ লিটার মতো করেছি। এর সাথে 5টি ডিম অ্যাড করেছি আর সেটি প্রায় 30 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। যে কোনো ধরনের পুডিং একটু ঠান্ডা করে মোল্ড আউট করলে সেটি কিন্তু ভালো মতো জমাট বাঁধে। আর সাথে যদি আপনি কিছুটা সময় ফ্রিজিংও করতে পারেন, এতেও কিন্তু টেস্টটা অনেক ভালো আসে, সাথে সাথে এটি খুব ভালোভাবে জমাট বাঁধে। আমি যেহেতু এটি গতদিন রাতে বানিয়েছিলাম, তাই সকালবেলা মোল্ড আউট করে দেখছি পুডিংটি কেমন হয়েছে। যদিও এই মালাই পুডিংটি আমি প্রথম বানিয়েছি, পাস্ট যত এক্সপিরিয়েন্স রয়েছে সবগুলোই হচ্ছে ক্যারামেল পুডিং, তাই একটু নার্ভাসও ছিলাম এটি খেতে এবং দেখতে কেমন হবে। মাশাআল্লাহ, আমার কাছে তো দেখে খুবই ভালো লাগছে। এবার একটু ভিতরে কেটে দেখা যাক ভিতরে কতটা সফট হয়েছে। সত্যি বলতে আমার কাছে ক্যারামেল পুডিংয়ের থেকে মালাই পুডিংটি খেতেই খুব ভালো লেগেছে। আসলে ক্যারামেল পুডিংটি দেখতে অনেকটাই সুন্দর হয়ে থাকে, তবে ক্যারামেল করাটা কিছুটা কষ্টদায়ক। আর আমরা যেহেতু পুষ্টির জন্য অনেক সময় পুডিং খেয়ে থাকি, সেক্ষেত্রে বাচ্চাদের জন্য ক্যারামেল পুডিং না করে মালাই পুডিং করাই শ্রেয়। এরপর চলে যাচ্ছি আজকে রান্নার আয়োজনে। আজকে খুব সিম্পলভাবে আমি ভুনা খিচুড়ি রান্না করব। আমি মূলত এই ভুনা খিচুড়িটি ধাপে ধাপে রান্না করব, মানে আনাড়ি মানুষ হলে যা হয় আর কি। যেহেতু একেবারে ভুনা খিচুড়ি বসিয়ে দিলে আমার খিচুড়িটা আমার মনের মতো পারফেক্ট হয় না, সেজন্য এই পদ্ধতি অবলম্বন করা। আমি জানি অনেক অভিজ্ঞ আন্টিরাই আছেন, খুব সুন্দরভাবেই খিচুড়িটি পারফেক্টভাবে রান্না করতে পারেন। আমি যেহেতু সেভাবে পারি না, তাই আমি ক্ষুদ্র প্রচেষ্টা করছি এটি পারফেক্ট বানানোর জন্য। এজন্যই আমি ধাপে ধাপে এক এক করে রান্না করে নিচ্ছি। এতে কিন্তু অনেক বেশি ঝামেলা হচ্ছে, আমার আসলে সময়ও বেশি লাগছে, তবে আমার কাছে এটি সহজ মনে হয়। ইনশাল্লাহ আল্লাহ চাইলে হয়তোবা কোনো একদিন আমিও একেবারে রান্না করা শিখে যাব। তবে যতদিন না শিখতে পারছি
যতদিন না আমার সেই কাজটি আয়ত্তভুক্ত হচ্ছে ঠিক ততদিন পর্যন্তই এটি আমার কাছে লাইফ সেভার। আর যদি বলি বাচ্চা নিয়ে কাজ করা কতটা হ্যাসেল, তাই না? যতবারই কোনো কাজ করতে যাই ততবারই আমার মেয়ে এসে সেই কাজটি করতে আরও আধা ঘন্টা থেকে 40 মিনিট দেরি করিয়ে দেয়। কেননা ওকে সামলিয়ে কাজ করতে করতে অনেকটাই সময় লাগে। আমি এখানে খিচুড়ি নাড়ছিলাম আর ও এসে কান্না করছিল, ব্যাস ওকে কোলে নিয়ে কাজ করতে হচ্ছে। আস্তে আস্তে মেয়েটি যতই বড় হচ্ছে ততই ওর বায়না যেন আরও বেড়ে উঠছে। ও যখন যে কাজটি করতে বলে সেটি না করলে ও আরও বেশি করে জেদ করে। তাই তো ওকে সামলিয়ে কাজ করতে আমার অনেকটাই সময়ের প্রয়োজন হয়। খিচুড়ির জন্য আমি এখানে পানি দিয়ে নিচ্ছি, আর বলক আসার পর এর ভিতরে আমি গোটা কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এতে আমার কাছে ফ্লেভারটা খুবই ভালো লাগে। এদিকে আমি খিচুড়িটা বলক ওঠানো পর্যন্ত হাই হিটে রান্না করে নিচ্ছি। আর এখানে এসে দেখছি আমার মেয়ে একা একাই আম টিপে টিপে জুস বানানোর জন্য চেষ্টা করছিল। আসলে বাচ্চারা আমাদের থেকে যা দেখে তাই শেখে। আমাকে বেশ অনেকদিন ধরেই দেখছিল আমি এভাবে জুস বানিয়ে খেতে অনেক পছন্দ করি, আর সেটি ও নিজে নিজে অ্যাপ্লাই করছিল। পারুক আর না পারুক, করা তো লাগবে। এটা কি? ওর সাথে সময় কাটাতে কাটাতে আর ঘরে কাজ করতে করতে আমার কিন্তু রান্নাটা একেবারেই শেষ পর্যায়ে। আমি এখন চুলাটা অফ করে খিচুড়িটা হালকা নেড়ে চেড়ে এর ভিতরে কিছুটা ঘি দিয়ে দেব। আমার কাছে মূলত নামানোর আগে ঘি দিলে এর ফ্লেভারটা ভালো লাগে। এরপর ঢাকনা দিয়ে প্রায় অনেকক্ষণ দমে দিয়ে রাখবো। খিচুড়ি হতে হতেই আমি এখানে আমার টেবিলের ক্লথটা চেঞ্জ করে নিচ্ছি। আসলে প্রত্যেকটি মানুষের কাছে কিন্তু একই জিনিস দেখতে ভালো লাগে না। আমরা তো চাইলেই নিজের বাসা কিংবা নিজের ফার্নিচারগুলো চেঞ্জ করতে পারি না, তবে চাইলেই এর উপরের কাভার কিংবা পর্দা কিংবা বিছানার চাদর এগুলো চেঞ্জ করে ঘরে একটি নতুনত্ব আনতে পারি। একই পর্দা, একই চাদর কিংবা একই টেবিল ক্লথ দেখতে দেখতে আমাদের কাছে একঘেয়েমি লেগে যায়। এজন্যই মাঝে মাঝে চেঞ্জ করলে ঘরের লুকটাও চেঞ্জ হয় আর দেখতেও ভালো লাগে। সেরকম কোনো বড় পরিসরে আমি চেঞ্জ করিনি, জাস্ট নর্মালি ওপরে ক্লথটা চেঞ্জ করেছি। তবে আমার কাছে কিন্তু সিম্পল দেখতেই খুব ভালো লাগছিল। প্রথমে ভেবেছিলাম রানার দিব, পরে ভাবলাম যে না, এরকম সিম্পল কিছুদিন থাক, এরপরে হয়তো বা রানার দিয়ে সাজানো যাবে। মাঝে মাঝে অনেক গর্জিয়াসের তুলনায় সিম্পল কিছু ডেকোরেশনও কিন্তু অনেক সময় ভালো লাগে। ভিতরেই আমি ঘরের অন্যান্য কাজ শেষ করে গোসল করে চলে এসেছি খিচুড়িটি কী অবস্থা দেখার জন্য। নর্মালি ভুনা খিচুড়ি হলেও আমার কাছে কিন্তু একেবারে ঝরঝরা খেতে ভালো লাগে না, হালকা একটু মাখা মাখা খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। আর সেই জন্যই আমি পানির পরিমাপটা সেরকম বুঝে দিয়েছিলাম। এরপর আমি সার্ভ করে নিচ্ছি একদম আমি যেমন চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, খিচুড়িটি আমার মনের মতোই হয়েছিল। প্রত্যেকটা জিনিস ভালো মতো সিদ্ধ হয়ে একদম ঝরঝরা মাখা মাখা হয়েছিল। এরপর আমি টেবিলটাকে সার্ভ করে নিব। আমি এদিকে টেবিলে সার্ভ করতে করতে ওদিকে জাইফার বাবা জাইফাকে সময় দিচ্ছিল। আসলে বাসা যতক্ষণ থাকা হয় ততক্ষণই চেষ্টা করে মেয়ের সাথে সময় কাটানোর। প্রত্যেকটি বাচ্চা যতক্ষণ বাবার সাথে সময় কাটায় ততক্ষণই কিন্তু ওদের গোল্ডেন আওয়ার হয়ে থাকে। ওই সময়টুকু বাচ্চারা অনেক বেশি এনজয় করে। আমি কিন্তু তেমন একটা আচার পছন্দ করি না, মানে খাই তবে আচারের ফ্যান না। অনেক মেয়েরাই আছে আচার দেখলে জাস্ট পাগল হয়ে যায়, আমি কিন্তু তেমন না। আমার টেস্ট বার অনুযায়ী আচার জিনিসটা আমার কাছে ঠিক তেমন একটা ভালো লাগে না। তবে খিচুড়ি তো আচার ছাড়া একদমই ইনকমপ্লিট। আসলে খিচুড়ি খেতে খেতে একটু আচারের ফ্লেভার কিন্তু থাকতেই হয়। আর আমার ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যে কোনো সংসারে স্বামী স্ত্রী দুজনকে মানিয়ে চলতে হয়। কখনো একা স্ত্রী যদি মানিয়ে চলতে যায়, যদি একা স্ত্রী কম্প্রোমাইজ করে চলতে যায়, তখন কিন্তু ঝামেলাটা বেশি হয়।
স্বামী স্ত্রী দুজনকে অ্যাডজাস্ট করে কম্প্রোমাইজ করে চলতে হবে। যে কোনো একটি গাড়ির একটি চাকা যদি চলমান থাকে আর বাকিগুলো যদি বন্ধ থাকে, তখন কিন্তু গাড়িটি আর সামনে এগোতে পারে না। একটি গাড়ির সবগুলো চাকা যখন একই গতিতে চলমান থাকে, তখনই কিন্তু গাড়িটি সামনে এগোতে পারে। একে অপরকে অবশ্যই সম্মান করতে হয়, একে অপরের প্রতি যত্নশীল হতে হয়। যত্নশীল হওয়া, কেয়ার করা, সম্মান করা, একে অপরকে সাপোর্ট করা, সংসারে একে অপরকে কাজে পারস্পরিক সহযোগিতা করা, এগুলো না আসলে কারোর রূপ কিংবা গুণ দেখে হয় না, বরং যার ভাগ্যে থাকে শুধুমাত্র তারাই পেয়ে থাকে। আমার দেখা অনেক রূপবতী নারী রয়েছে যারা কিনা স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত। সত্যি বলতে একটি সাপোর্টিভ অ্যাডজাস্টমেন্টওয়ালা হাজবেন্ড পাওয়াও না ভাগ্যের ব্যাপার। সংসারে যদি কেবলমাত্র আপনাকেই অ্যাডজাস্ট করতে হয়, সংসারে যদি কেবলমাত্র আপনাকেই মানিয়ে গুছিয়ে কম্প্রোমাইজ করে চলতে হয়, তাহলে সুখ কোথায় বলেন তো? যেখানে আপনার নিজের সম্মান নেই, যেখানে আপনার নিজের প্রতি কারোর যত্ন নেই, সেখানে কিন্তু প্রকৃত ভালোবাসাও থাকে না। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।